এক বিশাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনটি বড় খবর সামনে এসেছে, বিরাট খুশির বার্তা নিয়ে এসেছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা একটা ভূমিকম্প। ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিটি হতে যাচ্ছে, আর যদি এই চুক্তিটা সত্যি হয়ে যায় তাহলে বুঝে নিন মাইরের উপর ওষুধ নয়, যুগটাই চলছে গুন্ডামি পান্ডামের যুগ। এই যুগে যারাই ভদ্রলোক, বাংলাদেশ টু সারা পৃথিবীতে ভদ্রলোককে আসলে অসম্মান করা হয়, ভীতু ভাবা হয়। যদি আপনি ঘাড়তেরামি করেন, কথার আগে খিচ্ছা ফেলেন, তখন মানুষ মনে করেছে না লোকটার আসলে ওজন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকদিন চেষ্টা করেছেন সোজা আঙ্গুলে ঘি তোলার জন্য, আঙ্গুল কাজ করে নাই, এবার বাঁকা করছেন। বাঁকা করার পরেই দেখেন সুরসুর করে লাইনে চলে আসা শুরু হয়েছে। এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে, কারণ এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি। গতকালকে বাংলাদেশে একটি অভাবনীয় কাণ্ড ঘটে গেল, যেটা অনেকেই মনে করেছিলেন যে সম্ভব হবে না এবং অনেক চ্যালেঞ্জিং হবে। চমক দেখাতে পেরেছে। আপনাকে সেলুট, আপনি ঠিক জায়গায় আসছেন, আপনি ঠিক মূল্যায়ন করতে পারছেন, আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কি চায়, বাংলাদেশের মানুষ কি চায়, এই যে মনের কথা বুঝতে পারতেছেন, এই জন্য আপনাকে সেলুট দিলাম। চমকের শেষ দিন অতিবাহিত হলো আজ, অর্থাৎ চমক দেখানোর প্রথম পর্ব গেল। এইটাই বাংলাদেশের রাজনীতির জন্য সবচাইতে বড় চমক। মনের ভিতরে খুব আঘাত লাগছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, যেই রাজনীতিটা সর্বশেষ তারেক রহমান এবং বিএনপি করে যাচ্ছে। তারেক রহমান লন্ডনে থাকতেই বেগম খালেদা জিয়া যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, এই সংবাদটা যখন আসছে সরকার। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে, তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। মনের ভিতরে খুব আঘাত লাগছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, যেই রাজনীতিটা সর্বশেষ তারেক রহমান এবং বিএনপি করে যাচ্ছে। তারেক রহমান লন্ডনে থাকতেই বেগম খালেদা জিয়া যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, এই সংবাদটা যখন আসছে সরকার তখন এটাকে বিএনপির সাথে পরামর্শ করে ধাপা চাপা দেওয়ার জন্য এখানে সিকিউরিটি বাড়িয়ে দিয়ে কাউকে সেখানে যাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন এবং ডাক্তার জাহিদকে এই ব্যাপারে ব্রিফ করতে, কথা বলতে দায়িত্ব দিয়েছেন বিএনপি থেকে, সরকার থেকে। এখানে সরকারের কয়েকজন কুলাঙ্গার উপদেষ্টা আছেন যারা নাকি এই পরিকল্পনার সাথে, ভারতীয় পরিকল্পনার সাথে জড়িত। তারেক রহমানকে দেশে এনে এখন যে রাজনীতিটা করা হচ্ছে, যে আজকে বাংলাদেশের সর্ব জায়গায় নমিনেশন পেপার দাখিল করছেন প্রত্যেকটা প্রার্থী, সেখানে দেখা গিয়েছে যে বেগম খালেদা জিয়ার নামে 3টি নমিনেশন পেপার দাখিল করা হচ্ছে, একটা ফেনীতে, একটা বগুড়ায়, একটা দিনাজপুরে। প্রিয় দর্শক, এই 3টা আসনে যে উনার নামে নমিনেশন পেপার দাখিল করা হচ্ছে, উনি কি সেই পেপারে স্বাক্ষর করেছেন? স্বাক্ষর করার কথা কোনো ডাক্তার কেউ বলতে পারছেন? বলতে পারেননি। তারেক রহমান লন্ডন থেকে, ঘর থেকে বের হয়ে একেবারে কখন কোন জায়গায় কতটুকু সময় ছিলেন সবকিছু ভিডিও হলো, ফটো আসলো, রেকর্ড আসলো। কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে যখন এবার কেয়ারে ঢুকলেন, তারপরে কেন ক্যামেরাটা বন্ধ হয়ে গেল? মার সাথে সেই মিলনটা ওনার প্রথমবারের মতো হলো, সেই মিলনের একটা ফটো কেন সমাজে আসলো না, মানুষের কাছে আসলো না? কেন একটা ভিডিও আসলো না? বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছেন, তারেক রহমান, তার মেয়ে, তার ওয়াইফ, বেগম খালেদা জিয়ার পাশে, এই ছবিটা কেন আসলো না? এর থেকে রহস্য আর নতুন করে আপনাদেরকে কি আমাদের জানাতে হবে? এর থেকেই তো বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া দুনিয়ায় নেই। উনাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, যেটা নাকি উনার মাছটা খুলে দিলে আর উনার দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে। এটাকে কৃত্রিম ভাবে ডাক্তাররা যেভাবে জীবিত রাখে, সেভাবে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই বেগম খালেদা জিয়ার নামে আজকে যে 3টা নমিনেশন সাবমিট করা হচ্ছে, এই 3টা নমিনেশন পেপার নিয়ে আমি জঘন্য আত্মঘাতী প্ল্যান করেছে তারেক রহমান। ভারতের বুদ্ধিতে বিএনপির উচ্চ লেভেলের কিছু মাথা সেই প্ল্যানটা এঁটেছে। সেই প্ল্যানটা হলো আজকে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ 10টি দল মিলে গিয়ে যে নমিনেশন উইথড্র করছে, তারা জানে নমিনেশন যে সাবমিট করছে, তারা জানে এই নমিনেশন সাবমিটের পরে 200-র বেশি আসন চলে যাবে জামাতের ঘরে। জামাত, এনসিপি সহ তাদের ঘরে 200-র বেশি আসন চলে যাবে। 100-র নিচে এখন কত আসনে থাকবে বিএনপি, সেটা নিয়ে দুশ্চিন্তা পড়েছে ভারতের এবং বাংলাদেশের রয়ের এজেন্টরা। সেই রয়ের এজেন্টদের পরিকল্পনায় এখন তাদেরকে থামানোর জন্য এই নির্বাচনের তারিখটাকে পিছাতে হবে, নির্বাচনটাকে সঠিক সময়ে করতে দেওয়া যাবে না। তাই কি করা হয়েছে? বেগম খালেদা জিয়ার নামে 3টা নমিনেশন যখন দাখিল করে নির্বাচনী প্রচারণা মার্কা নিয়ে যখন নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রচারণার জন্য ছেড়ে দেওয়া হবে, তখন হুট করে জানানো হবে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। বেগম খালেদা জিয়া যখন মারা গিয়েছে, তখন ওই 3টা আসনের বাংলাদেশের এই বড় মাপের একজন প্রার্থী মারা গিয়েছে। তাহলে এই 3টা আসনের কারণে সারা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন করবে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, তারা মিলে। ওই আন্দোলনের মুখে নির্বাচন কমিশন এই নির্বাচনটা পিছিয়ে দেবে এবং এই নির্বাচনটাকে বানচাল করার জন্য আওয়ামী লীগ যে টাকা খরচ করছে, আরো টাকা তারা খরচ করবে, যাতে করে আওয়ামী লীগের সময়ের চাইতে ভালো কোনো নির্বাচন বাংলাদেশে হতে না পারে। আর যতদিন নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগ মনে করে নিবে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে, ডক্টর ইউনূস জোর করে এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন।
এটাকে আবার হালাল করা জায়েজ করার জন্য কিন্তু এখানে সেনাপ্রধান আছেন, এখানে কিছু লেসপেন্সার, এই যে উপদেষ্টা আছেন আসিফ নজরুল সহ যারা ভারতীয় কাজ করে থাকেন, তারা তখন পজিটিভলি নিতে পারবেন হাসিনা বা আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় দর্শক, সেই কাজ হয়তো বা বাংলার মাটিতে কোনোদিন হবে না, কিন্তু এই আত্মঘাতী রাস্তায় পাটা দিয়ে ফেলেছেন তারেক রহমান। লন্ডন থেকে ওই পা দিয়ে বাংলাদেশে রওনা দিয়েছেন এবং বিএনপি সেই আত্মঘাতী পায়ে বহু আগেই পা দিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, সেই কারণে আজকে আমার দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো, আপনাদের মায়ের মতো, এই দেশের জন্য উনি অনেক কিছু করেছে। তবে এই কথাটা মনে রাখবেন, আপনি আপনার মায়ের সাথে যে অবিচারটা আপনি করছেন জনাব তারেক রহমান, শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাজনীতি করার জন্য, রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য, এইরকম কিন্তু রাজনীতিতে ফায়দা ইন্দিরা গান্ধী নিতে গিয়েছিলেন তার ছেলেকে হত্যা করে। ইন্দিরা গান্ধী নিজে গেছেন, তার বাবা গেছে, তার পরের ছেলে গেছে, তার পরিবারে এরপরে আর কেউ প্রধানমন্ত্রী হতে পারেন নাই। প্রিয় দর্শক, এইরকম আত্মঘাতী সিদ্ধান্ত বেনজির ভুট্টো তার ভাইকে মেরে রাজনীতি করতে গিয়েছিলেন, তারপরে তাকে আবার মেরে ফেলা হয়েছে রাজনীতির মাঠে। তাই এই ধরনের আত্মঘাতী কাজ যারাই করেন, যারাই করবেন, মনে রাখবেন মাটির চাকা আল্লাহ লাইলে তুলে ভাঙে না, মাটির চাকা জমিতেই কিন্তু ভাঙ্গা হয়। আপনি আপনার মায়ের সাথে যে আচরণটা করছেন, আজকে আপনার মেয়ে কিন্তু আপনার সাথে সাথে দেখে দেখে এগুলা শিখছে এবং আপনার সাথেও সেই আচরণটাই করবে আপনার মেয়ে। গতকালকে বাংলাদেশে একটি অভাবনীয় কাণ্ড ঘটে গেল, যে জামাত ইসলাম একটি 10 দলীয় জোট করে ফেললো, যেটা অনেকেই মনে করেছিলেন যে সম্ভব হবে না এবং অনেক চ্যালেঞ্জিং হবে। এবং আমি এটাকে অভাবনীয় বলি কেন, জামাত ইসলামকে এতদিন যারা শুধু ইসলামিক ঘরানা রাজনৈতিক দল মনে করতো, সেই ধারণা থেকে একটু হলেও জামাত চমক দেখাতে পেরেছে। বিশেষ করে শুরু থেকেই যদি বলি যে তারা তাদের দলীয় লোগো পরিবর্তন, তারপরে হিন্দু কমিটি গঠন, হিন্দুদেরকে মনোনয়ন, নারীদের অংশগ্রহণ ইত্যাদি নিয়ে মোটামুটি অ্যাডভান্স ছিল। এবং আপনারা জানেন যে ছাত্র শিবির তারা কিন্তু অনেক আধুনিক অনেক কাজকর্ম করতেছে। এখন বিএনপির একটা ইচ্ছা ছিল যে তারা এনসিপি কে নিবে, যেহেতু বিএনপি বড় দল এবং বিএনপির ভিতরে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট, জনপ্রিয় ক্যান্ডিডেট, পাশাপাশি শরিক দল আছে, কাজী বিএনপির পক্ষে সম্ভব ছিল না এনসিপি কে তেমন বেশি আসন ছাড় দেওয়া, এটা যে বাস্তবতা আর কি। বাট বিএনপি চেয়েছিল এনসিপি বিএনপির সঙ্গে থাকে, কিন্তু যেহেতু আসন সংখ্যা অনেক কম, কাজে এনসিপি বিএনপির সঙ্গে যায়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে জানেন না, আমি প্রায় সময় বলি সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে। তারা কারা? তারা এই যে আছে উপদেষ্টা আবিদুর রহমান খান সহ অন্যান্য উপদেষ্টা, ওই যে ফরিদা কি যেন নাম, ওই যে মৎস্য উপদেষ্টা, তারপরে এর সঙ্গে আবার আছে যে ছোটন, তারপরে আমাদের এই যারা এই গ্রুপটা আছে, তারা কিন্তু প্রচুর চেয়েছিল যে এনসিপি জামাত ইসলামের সঙ্গে যাক। তারা এনসিপি বুঝিয়েছে যে দেখো বিএনপি জনপ্রিয় দল, আওয়ামী লীগ নাই মাঠে, বিএনপি নিচে ক্ষমতা আসবে। বাট বিএনপি ক্ষমতা আসার পরে খেলা কিন্তু এখানেই শেষ না, খেলা সবে শুরু। বিএনপি ক্ষমতা আসার পরে খেলা শুরু হবে আসল খেলা। যে বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা যে অর্থনৈতিক ধ্বংস করে দিয়ে গেছে বা আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি আসলে সফল হওয়ার সুযোগ কম। কারণ অর্থনীতি নষ্ট হতে যেমন সময় লাগে, অর্থনীতি রিকভারি করতে আরো বেশি সময় লাগে, 5 বছর এই সেরকম কম সময়। কাজে বিএনপির এইসব ছোটখাটো ব্যর্থতাগুলো বা বড় ব্যর্থতাগুলোকে পুঁজি করে আমরা এই জামাত ইসলামের সঙ্গে একটা আন্দোলন গড়ে তুললে এর পরবর্তী নির্বাচনে আমরা সফল পাবো। রাজনীতি হচ্ছে একটা লং টার্ম গেম, সুতরাং এই লং টার্ম গেমে একটা দীর্ঘস্থায়ী খেলায় আমরা সফলতা অর্জন করবো। ঠিক আছে, হয়তো বা পরামর্শটা ঠিকই আছে। তো এসব ভেবে এনসিপি দেখলো যে যদি বিএনপির সঙ্গে যাই বিদ্রোহী প্রার্থী থাকবে, নানান ঝামেলা থাকবে, আসন মাত্র অল্প কয়টা, আর জামাতের সঙ্গে গেলে কোনো মানে বিদ্রোহী প্রার্থী নাই। অলরেডি জামাত বলে দিয়েছে যে 35টা আসনে প্রত্যেক জামাতের যে প্রার্থী ছিল তারা এতদিন যারা আসলে প্রচার চালিয়েছে তাদেরকে বলেছে সরে যেতে। তারা বিনা বাক্যে একদম দলীয় সিদ্ধান্ত মেনে তারা সরে গিয়েছেন। কিন্তু বিএনপি হলে কি হতো? বিএনপি হলে ঝামেলা হতো, রাস্তাঘাট দখল হতো, তারপরে ওই যে রাস্তাঘাট আন্দোলন, তারপরে কুশপুতলিকা দাও, তারপরে বিদ্রোহী প্রার্থী ঘোষণা। এবং অলরেডি বিএনপির প্রচুর লোকজন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে, যেমন বিপিনুর রহমান হাসান মামুন প্রার্থী হবেন বিদ্রোহী প্রার্থী, তারা বিএনপিকে বিদ্রোহী ভোট দিয়ে ব্যক্তি। তো এরকম ঝামেলা সব মিলিয়ে আসলে এনসিপির এই জামাত ইসলামের সঙ্গে যাওয়ার যে ডিসিশনটা, এটা খারাপ দিকগুলো আলোচনা করবো, ভালো দিকগুলো আলোচনা করিনি, এটা ভালো হয়েছে। এবং শুধু তাই, এই যে যদি একটা নির্বাচনী জোট বলা হয়, নাই বলেছে গতকালকে সাংবাদিকদের প্রশ্নে যে এটা আসলে কোনো আদর্শগত মিল নেই, এটা শুধু একটি নির্বাচনী জোট, আমরা একটা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্যই এই জোটটা করেছি। আমাদের আদর্শ ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন। কিন্তু আমি মনে করি যে বাস্তবে আসলে এটা শুধু নির্বাচনী জোট না, এটা আসলে আদর্শিক জোট। কারণ এই নির্বাচনের পরেও যেটা জামাত বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো, তারপরে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রাম, এই সবেও কিন্তু এই জোটগুলো একসঙ্গে করবে। এবং পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির উপর প্রচুর চাপ থাকবে ইসলামিক উগ্রপন্থাকে দমন করা। যদিও অনেকে বলেন যে ইসলামিক উগ্রপন্থা নাই, এটা শেখ হাসিনার নাটক হতে পারে, আমি জানি না, কিন্তু এটা চাপ থাকবে। এবং যদি এই সমস্ত চাপগুলো বিএনপির উপরে আসে এবং যদি আসলেই কোনো ইসলামিক উগ্রপন্থা শক্তি থেকে থাকে, তখন তো সরকারে থাকলে বিএনপি দমন করতেই হবে। তখন আবার ইসলামিক দলগুলো আবার এই হঠাৎ সেন্টিমেন্ট করে যে দেখো আওয়ামী লীগের মতো বিএনপিও আলেমদের উপর দমন করা শুরু করেছে। যদিও শেখ হাসিনার সময় এই জঙ্গি দমনটা এটা ওই 10% ছিল আসল, বাকি 90% ছিল ফেক, 90% এই নিরীহ আলেমদেরকে ধরে শাস্তি দিত। তো এরকম বিভিন্ন ভাবে সেন্টিমেন্ট গ্রো করে সরকারের বিরুদ্ধে এই এনসিপি জামাতেরা আসলে ক্ষমতা গেইন করার চেষ্টা করবে। বিএনপি সরকার অর্থনৈতিক ব্যর্থতা, তারপরে আইন শৃঙ্খলা ব্যর্থতা, এইসব কিছুকে পুঁজি করে একটা লং টার্ম একটা জোট, যদিও এটাকে বলা হয় যে সুনির্বাচনী জোট। আর বিএনপির ব্যর্থতা আছে, সেটা হচ্ছে যে বিএনপি আসলে ওই জুলাইকে ধারণ করে এমন একটা কথা প্রচলিত আছে এবং বিএনপি কাজে কমিশন দেখিয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ওসমান হাদির মৃত্যুর পরে সেই ওসমান হাদিকে নিয়ে বিএনপির লোকেরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে চরম ব্যঙ্গ বিদ্রোহ করেছে। নীলুফার মনি যে বিএনপি টক করে তিনি ব্যঙ্গ বিদ্রোহ করেছেন, অনেক এরকম করেছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অনেকে মনে করতেছেন যে বিএনপি জুলাইকে ধারণ করেন এবং বিএনপি ক্ষমতা গেলে তারা জুলাই সনদ কিছু বাস্তবায়ন করবে না, তারা ক্ষমতা চায় ওই আওয়ামী লীগের মতো হবে এরকম। তো এই সব মিলিয়ে আসলে এই জোটটা করেছে এবং এই জোটটা করে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন? আমি তো বিএনপি করে জামাত করি না, আমার মনে হয় যে বিএনপি শক্তিশালী দল এবং তাদের সঙ্গে লড়ার জন্য একটা শক্তিশালী জোট দরকার, যারা সমস্যা লড়াই করতে পারে। আর তা না হলে শেখ হাসিনার মতো যে আমি এসব নির্বাচন হবে, আজ এটা তো না হয়। কাজে জামাত একটি শক্তিশালী অবস্থান থাকা দরকার। এবং আমি গত 1 মাস বাংলাদেশে ছিলাম, আমি কার সঙ্গে দেখা করি নাই, কথা বলি নাই, কিন্তু আমি সাধারণ মানুষের সঙ্গে মিশেছি, কথা বলেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম বা যা দেখলাম, বাংলাদেশ সব জায়গায় কিন্তু বিএনপির ভিজিবিলিটি বেশি, কর্মী মার্কা, লোক সমাগম, তারপরে হুন্ডার বহর, প্রচুর মিটিং মিছিল সব। জামাতে একটু স্লো, মার্কাও কম, মানুষও কম, কাজ করতেছে। বাট আমি অনেক কথা বললাম, তারা আমাকে বললো যে দেখেন
বিএনপির ভিজিবিলিটি বেশি, দেখা যায় দৃশ্যমান, কিন্তু গোপনে গোপনে কিন্তু জামাতের কার্যক্রম কিন্তু এর চেয়ে বেশি ভাবে চলতেছে অনেক আগেই। সুতরাং জামাত নির্বাচনের দিন চমক দেখালেও দেখাতে পারে, এটা আমার কাছে মনে হলো। আমি সাধারণ মানুষের কথা বলেছি, আমি বাংলাদেশে গিয়েছি মূলত মাসে দেখা করার জন্য, বাট চিন্তা করার ফাঁকে ফাঁকে এই যে রাজনীতিবিদ, আমলা, তারপরে উপদেষ্টা থাকলে লাভ কি? আমার কিন্তু লাভ নেই, হয়তো কাছে কোনো সুবিধা নেই। হচ্ছে সাধারণ মানুষ কি চায় এটা আমি বোঝার চেষ্টা করেছি, এবং আমি বুঝেছি যে আমার কাছে এখন মনে হয় যে হয়তো বা বিএনপি জিতবে, বাট অনেক কষ্ট হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনকি ফলাফল ঘুরেও যেতে পারে। নির্বাচনের 10 মাস বাকি আছে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পারলে 55 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিখ সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই শিখ সংগঠনের নেতা পান্নুন গতকাল এক বিবৃতিতে এই তথ্যটি জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই শিখ নেতা পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র সহ 5টি দেশের ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন, দূতাবাস ঘেরাও কর্মসূচি তারা নিয়েছেন। তবে শিখ নেতা এই পান্নুন সবথেকে বড় যে ইম্পর্টেন্ট তথ্যটি তিনি দিয়েছেন, তিনি বলছেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। কেন এই পান্নুন বা এই শিখ নেতা এই কথাটি বলছেন? তিনি বলছেন যে কানাডায় একজন শিখ নেতাকে হত্যা করা হয়েছিল, সেই শিখ নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেই হত্যাকাণ্ডের সাদৃশ্য এই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে অনেকটাই মিলে যায়। এই কারণেই তিনি মনে করছেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকারীরা ভারতে পালিয়ে আছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমনই দাবি করছেন, এবং ভারতও সেটা যে অস্বীকার করছেন সেরকম নয়। তো সেজন্যই তিনি বলছেন যে এই হত্যাকাণ্ডের রহস্য যদি উদ্ঘাটন করা যায়, তাহলে এই যে কানাডায় ভারতীয় যে শিখ নেতাকে হত্যা করা হয়েছে সেই হত্যার অনেক তথ্য হয়তো বা উদ্ঘাটন করা যাবে। এই জন্যই কিন্তু তিনি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স STF 28 ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করছে। আটককৃত ব্যক্তিরা হলেন কাদের কাজে আর করেছেন সেই জায়গায় তিনি একটা লিস্ট দিয়েছেন। তিনি 1 নম্বরে বলেছেন মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা, রফিকুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা এবং ফিলিপস বর্ডার এলাকায় মানব পাচারের সাথে সম্পৃক্ত। এই 5 জনকে ইতিমধ্যেই ভারতীয় যে পুলিশ তারা গ্রেপ্তার করেছেন। তারপরে তিনি লিখছেন যে হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত ফয়সাল ও আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশি অভিযান পরিচালনা করছে বলে সূত্রটা জানিয়েছেন। মানে ভারতে এই হাদির যে হত্যাকারীরা আছেন তারা পালিয়ে থেকেও কিন্তু তারা যে শান্তিতে আছেন সেরকম নয়। জুলকার নায়ের সামির বা সায়ের তিনি ভালো একজন সাংবাদিক, তিনি অনেক তথ্য উপাত্ত সারাক্ষণই জনগণের সামনে প্রকাশ করছেন। তবে নানা বিতর্ক আছে তার বিভিন্ন কর্মকাণ্ডে। তারপরেও বলি যে এই যে হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা সম্পৃক্ত 5 জনকে যদি ভারত গ্রেপ্তার করে থাকে, তাদের এই 5 জনকে যদি বাংলাদেশের যে সরকার তাদের হাতে হস্তান্তর করে, এটা বাংলাদেশের জনগণ খুশি হবে এবং ভারতের সাথে যেই ভুল বুঝাবুঝিটা চলছে সেই ভুল বুঝাবুঝির অবসান হবে। তার সাথে সাথে যেই মূল হত্যাকারী বা যিনি এই হত্যা শুটার, তাকে যদি গ্রেপ্তার করতে পারে ভারত, যেহেতু ভারতে পালিয়ে আছে এবং তিনি কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, সুতরাং তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে দিলে ভারতের সাথে সম্পর্ক যে শীতল সম্পর্ক সেটা অনেকটা প্রশমন হতে পারে বলে আমি মনে করি। যাই হোক, যে কোনো হত্যাকারীর বিচার বাংলাদেশের জনগণ চায় এবং এই হত্যাকারীদের ভারতে আশ্রয় প্রশ্রয় দেবে না, এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। তো সর্বশেষ বলি যে ভারতের যে শিখ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত, তারা যে উদ্যোগগুলো গ্রহণ করছেন এই হাদিকে কেন্দ্র করে বা হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বা তাদের যাতে এই হাদির হত্যাকারীরা আইনের আওতায় আনে, এই যে নানা উদ্যোগগুলো তারা নিয়েছেন, এটা অন্ততপক্ষে এই শিখ নেতা পান্নুন বা তার যে সংগঠন শিখ ফর জাস্টিস তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আশা করি ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বাংলাদেশে প্রেরণ করবে এবং বাংলাদেশ সরকার তাদেরকে আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচার এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সম্পৃক্ত ছিল সেই বিষয়টিও। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।